প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। দর্শক, আজ দেখবেন অনুষ্ঠানটির 20তম পর্ব। আজকের বিষয় নিরাপদ মৎস্য উৎপাদনে চাষিদের করণীয়। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ডক্টর সৈয়দ আরিফ আজাদ, সাবেক মহাপরিচালক মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর বিনয় কুমার বর্মন, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড সায়েন্স লিড ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। মূল আলোচনায় যাওয়ার আগে আজকের অনুষ্ঠানের উপর আমাদের সহকর্মী পাঠানো ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের 20তম পর্ব, এবং আজকের পর্বের বিষয় নিরাপদ মৎস্য উৎপাদনে চাষিদের করণীয়। দর্শক, মাছ আমাদের দৈনন্দিন পুষ্টির একটি অন্যতম বড় উপাদান, কিন্তু এই মাছটি হতে হবে নিরাপদ মাছ উৎপাদন নিয়ে চাষিদের কি করণীয়, চলুন তা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে জেনে নেওয়া যাক। পুকুর প্রস্তুত করার পরে যখন আমরা ব্লিচিং প্রয়োগ করি, ব্লিচিং প্রয়োগ করার পরে পানিটাকে শোধন করার জন্য আমাদের জীবাণুনাশক প্রয়োগ করি। অনেক সময় পুকুরে প্লাঙ্কটন তৈরি করার দরকার, তারপর পুকুরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য চতুর্থ বা পঞ্চম জেনারেশনের যে প্রোবায়োটিক আছে সেটাও আমরা ব্যবহার করে থাকি, যার কারণে চিংড়ি মাছের কোনো রোগ হবে না বা চিংড়ি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পানির কোনো পিএইচ অ্যামোনিয়া গ্যাস আছে কিনা না দেখেই মাছ ছেড়ে দেওয়া হয়। মানে আমরা সনাতন পদ্ধতিতে বুঝতাম না যে মাছের রোগ জিনিসটা কি, জীবাণুনাশক কোনো কিছুই আমরা আগে ব্যবহার করতাম না। এই পদ্ধতি ব্যবহার করে আমরা আগের চেয়ে মাছের প্রোডাকশন সেটা ভালো পাচ্ছি, মাছের গ্রোথ, মাছের ওজন, মাছের সংখ্যায় বেশি, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে গেছে। পুকুরে যদি গ্যাস বা এই জাতীয় কোনো সমস্যা হয় তাহলে আমরা বায়ুবাহী বেশি ব্যবহার করি। পুকুরের যে পরিবেশ আছে পরিবেশ রক্ষার জন্য ব্যবসা ব্যবহার করি। সংক্রামক হয় সাথে সাথে আমরা এই এস্টিভেট সি এগুলি ব্যবহার করলে এটা উপকার পাওয়া যায়। উইথড্রল পিরিয়ডটা যদি মেনটেন না করা হয় তাহলে আসলে যা হয় তা আসলে আমরা যদি ওই মাছটা কনজিউমার খাই, তো অ্যান্টিবায়োটিকের যে রেসিডিউটা আছে তা কনজিউমার শরীরে প্রবেশ করতে পারে, যা আমাদের জন্য বা কনজিউমারের জন্য অত্যন্ত ক্ষতিকর। চাষিদের উচিত যে উইথড্রল পিরিয়ডটা অবশ্যই মেনটেন করা, তাহলে চাষিরাও নিরাপদ থাকবে, যারা কনজিউমার আছে তারাও নিরাপদ থাকবে। মাছের খাবার যখন খামারিরা ব্যবহার করতেছে, স্বাভাবিকভাবে তাদের আসলে দেখা উচিত যে এখানে কি কি অ্যাডিটিভস তারা যোগ করতেছে। এই খাবারগুলো খাওয়ার ফলে মাছের শরীরে অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ভারী ধাতুগুলা অ্যাড হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে ওই জিনিসগুলো মানুষের শরীরে পাচ্ছে। চাষি যদি একটু এইটা নিয়ে পড়াশোনা করে বা একটু জানার চেষ্টা করে তো অবশ্যই এটা সম্ভব। নিরাপদ যেই খাবারটা মানুষের দরকার, এটার জন্য সবার প্রথম দরকার হচ্ছে চাষিদের সচেতনতা। তাহলে তারা নিজেরা কোনো গ্রোথ প্রমোটার বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স, পেস্টিসাইডস এগুলো ব্যবহার করবে না। কৃষি ক্ষেত্রে অনেক পেস্টিসাইড ব্যবহার করা হয়, যেটা অনেক সময় পুকুরে চলে আসে, এটা মাছের সাথে মিশে হয়, বা হচ্ছে অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল জোনের কোনোভাবে যদি পানি চলে আসে, তাতে করেও মানুষের আসলে ক্ষতি হয়। সুতরাং এই জায়গাগুলো কিভাবে বন্ধ করা যায়, এই জন্য দরকার আসলে সচেতনতা, সে যাতে পুকুরটা ভালোভাবে ব্যবস্থাপনা করে। প্রিয় দর্শক, নিরাপদ মৎস্য উৎপাদন নিয়ে চাষিদের কি করণীয় তা আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে জেনে নিলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। হ্যাঁ, আমরা ভিডিও ক্লিপটা দেখলাম এবং সেখানে আমরা কিছু চাষি এবং যারা অ্যাডভাইজারি সাপোর্ট দেয় এক্সটেনশন সার্ভিস, তাদের কিছু মতামত জানলাম। আমি প্রথমে একটু আসতে চাই ডক্টর সৈয়দ আরিফ আজাদ, আপনার কাছে। আপনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন মৎস্য অধিদপ্তরে। আমি প্রথমে একটু জানতে চাই যে এই যে নিরাপদ মাছ, এটা আসলে কীভাবে বুঝবো যে মাছটা নিরাপদ, এবং এই নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্য খাতের বর্তমান প্রেক্ষাপটটা কি একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন এর দুটি ভাগ দেখতে পাচ্ছি আমি। একটি হচ্ছে যে নিরাপদ মাছ বলতে আমি কি বুঝবো, এবং বর্তমান প্রেক্ষাপট বা অবস্থাটা কি। নিরাপদ মাছের বর্তমান প্রেক্ষাপট সাধারণভাবে যদি আমি বলি, মৎস্য অধিদপ্তরের যে আপনার গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের তাদের একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে আপনি দেখবেন লেখা আছে যে নিরাপদ মাছ এবং চিংড়ি বলতে সেটাকেই বোঝায় যেটা দূষণমুক্ত এবং মানুষের শরীরের জন্য এমন কোনো উপাদান সেখানে যুক্ত করা হয় নাই যেটা আমার দেহের ক্ষতি করবে। এই দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার দূষণ, আর একটা হচ্ছে এমন কোনো ক্ষতিকর পদার্থ যুক্ত করা যেটা আমার দেহের জন্য ক্ষতিকর। দুইটা পার্ট, এটা ব্যাখ্যাটা আমি সময় পেলে আমি পরে
করব। চ্যালেঞ্জ যদি আপনি বলেন, আমরা যে ভাইয়েরা কথা বললেন, আমরা ওখান থেকে কিন্তু উত্তর পেয়েছি। একটা হচ্ছে যে দেখেন, অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রিটা এত ব্যাপ্তি লাভ করেছে, এখন আমরা বাংলাদেশের প্রায় 50 লাখ টন মাছ প্রোডাকশন হচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল অঙ্কের উৎপাদন। এইটাকে আসলে কন্ট্রোল করা দরকার, রেগুলেশন দরকার। ইচ্ছা করলেই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন না আপনার মাছের চাষের পুকুরে, আপনি কেমিক্যালস ব্যবহার করতে পারেন না, আপনি মাছ বিক্রি করতে যাবেন, আপনি রঞ্জক পদার্থ মাছে লাগিয়ে আপনি বিক্রি করতে পারেন না। এই ধরনের অনেকগুলো অব্লিগেশন আছে। এবং আমাদের দেখেন হ্যাচারি আইন আছে, হ্যাচারি বিধিমালা আছে, মৎস্য খাদ্য আইন আছে, মৎস্য খাদ্য বিধিমালা আছে। এইগুলোর আসলে এনফোর্সমেন্ট প্রয়োজন। একদিকে যেমন চাষি, যেমন ভাই বলেছেন যে চাষি ভাইদের সচেতনতা, তারা যদি জানেন এবং বুঝেন যে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কতদিন পরে এই মাছটা ধরতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন আপনি অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করলেন পুকুরে, এটা উজ্জ্বল পিরিয়ড আছে একটা, যে কতদিন পরে আপনাকে এই মাছটা ধরতে হবে, বিক্রি করতে হবে, এভারেজে 9 ডেজ। তার আগে যদি আপনি ধরে এটা বিক্রি করেন, তাহলে এটার রেসিডিউটা মাছে থাকবে এবং আপনার মানবদেহে কন্টামিনেশন হবে। তো এই যে নলেজগুলা, এই নলেজগুলা মানুষের জন্য দেওয়া প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম আপনার কমপ্লায়েন্স প্রয়োজন। তো কমপ্লায়েন্স করতে গেলে দুইটা জিনিস আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে আপনার রিসোর্স আছে কিনা, আপনার ম্যান পাওয়ার, মেইনলি ম্যান পাওয়ার আছে কিনা। বাংলাদেশের যে পাবলিক সেক্টর যেটা আমরা যদি দেখি, এখানে জনবলের প্রচণ্ড রকমের অভাব। ইউনিয়ন পর্যায়ে একসময় লিফ নামে কিছু ছেলে পেলে ছিল, প্রোগ্রেসিভ ফার্মার থেকে নেওয়া হয়েছিল, এদেরকে কিছু রেমুনারেশন দিয়ে এদেরকে রাখা হয়েছিল অ্যাডভাইস করার জন্য। এগুলো নাই। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ছিল, মোস্টলি নাই। তো এখন অ্যাডভাইস কারা করবে, ট্রেনিং কারা দিবে? টেকনিক্যাল অফিসার বলতে একজন অফিসার, সে তো মিটিংয়েই সারাদিন ব্যস্ত থাকে। তা আমার মনে হয় যে আমাদের পাবলিক সেক্টরের বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যান পাওয়ার এবং আপনার মানুষকে এই যে ফ্যাসিলিটেট করা, তাদের জ্ঞান করা এবং রেগুলেশন এনফোর্সমেন্ট। এই তিনটেই মোটা দাগে যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে। এবার আমি আসতে চাই ডক্টর বিনয় কুমার বর্মন। আপনি বহু বছর ধরে ওয়ার্ল্ড ফিশের সাথে আছেন। আমি একটু, এবং আপনারা রিসার্চ বা এই সায়েন্স লিড প্র্যাকটিস নিয়ে আপনি কাজ করেন। আপনার সাথে প্রথমে আমি জানতে চাই যে বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ বলতে আসলে আমরা কি বুঝি, এবং প্রান্তিক চাষিরা কি এই বিজ্ঞান ভিত্তিক চাষ সম্পর্কে কতটুকু জানে, বা এটার প্রেক্ষাপটটা যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে এবং সকল যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বেসিক্যালি বিজ্ঞান ভিত্তিক চাষ বা মাছ চাষ যেটা বলতে বোঝায় যে কোনো বিজ্ঞান আমরা যখন বলি তখন একটা সিস্টেমেটিক ওয়েতে সব কিছু করা, এবং সেইখানে যখনই মানুষ আমাদের চাষিরা মাছ চাষ করতে যান, তখন যদি আমরা এগুলো কয়েকটা ভাগ আছে যে মাছ চাষের যে বিভিন্ন যে পর্যায়গুলো আছে, এই প্রতিটা পর্যায়ে যদি সিস্টেমেটিক ওয়েতে বা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেটা করা উচিত সেইটা, যেমন আপনি যদি বলা যায় যে পুকুর আসলে পুকুরে যদি মাছ চাষ করেন, তাহলে সেই পুকুরের যে মাছ ছাড়ার আগে বা মাছকে আমরা বলি যে এটা প্রি স্টকিং যে ম্যানেজমেন্ট, সেখানে পুকুর পরিষ্কার করা, তারপরে সেখানে কোনো যদি কাদা থাকে এবং কোনো টক্সিক জাতীয় কোনো জিনিস ওখানে অলরেডি থাকে, এবং বিশেষ করে যদি কোনো গাছের পাতা পড়ে অথবা পচা এই যে জিনিসগুলো এগুলো, এবং বিশেষ করে যদি সেই পানিটাকেও অত্যন্ত পরিষ্কার করতে হয়। তো এটা প্রি স্টকিং ম্যানেজমেন্ট, অর্থাৎ এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর হলো যে এই প্রি স্টকিং এর মধ্যে কিন্তু লাইমিং এবং অন্যান্য যেটা পানির কোয়ালিটিটাকে ভালো করে, তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেন সেকেন্ড হলো যে স্টকিং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যেটা বলি যে পোনা মজুদ। আমাদের দেশে বেশিরভাগই যারা চাষি, তারা আমাদের বিশেষ করে যারা প্রান্তিক চাষি বা আমরা বলি মার্জিনাল ফার্মার বা স্মল হোল্ডার ফার্মার, তারা কিন্তু আপনার পলিকালচার ভিত্তিক মাছ চাষটাই বেশি করে থাকেন। তো পলিকালচার অনেকগুলো স্পিসিস থাকে, এখন কোন ধরনের স্পিসিস এখানে মজুদ করবেন, কোন প্রজাতির কত রেশিওতে এবং কত সাইজের পোনা মজুদ করবেন, কোন সময়ে মজুদ করবেন, এবং সেই সমস্ত পোনার জন্য বা মাছের জন্য কী ধরনের খাবার দরকার, এই ব্যাপারে যদি সুনির্দিষ্টভাবে জ্ঞান, এক হলো জ্ঞানের দরকার, 2 নম্বর হলো সেই অনুযায়ী কার্যক্রম করা দরকার স্টকিংয়ের।
দেন পরবর্তীতে স্টক করার পরে অর্থাৎ মজুত করার পরে যে ব্যবস্থাপনাটা, সেখানে ফিডিং থাকে অর্থাৎ মাছের খাবার প্রয়োগ থাকে, এবং আরও যে অন্য যে ব্যাপারগুলো, পানির গুণাগুণ পরীক্ষা করা, মাছের গ্রোথ পরীক্ষা করা, এই সমস্ত বিষয়গুলোকে যদি সিস্টেমেটিক ওয়েতে করেন, এই পর্যন্ত যদি করেন, তাহলে বলা যায় যে ওয়ান কাইন্ড অফ বিজ্ঞান ভিত্তিক, মানে মোটের উপরে বলা যায়। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেটা হয়তো আরো ডিটেইলস ধন্যবাদ আপনাকে। এর সাথে আমি একটু জানতে চাই যে এই যে বিজ্ঞান ভিত্তিক যে কথাগুলো আপনি বললেন, এগুলা খামারি পর্যায়ে বাস্তবায়নের জন্য আসলে তাদের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? সেটা আমরা মৎস্য অধিদপ্তর বলি বা আমরা যারা ডেভেলপমেন্ট সংস্থা আছে, যারা আদার স্টেক হোল্ডার আছে, তাদের আসলে কিভাবে খামারিদের সক্ষমতা বাড়ানো গেলে পরে আমরা এই যে বিজ্ঞান ভিত্তিক মৎস্য সম্পর্কে তারা অবহিত হবে? এখানে দুইটা পার্ট আছে। একটা হলো যে আমাদেরকে গবেষণা করতে হবে, আমরা একসঙ্গেই সমস্ত চাষিকে নিয়ে কাজ করতে পারি না, তো আমাদেরকে কিছু বিষয়ে গবেষণামূলকভাবে করতে হবে, বা পাইলটিং বলি আমরা, বা গবেষণামূলক পাইলটিং কিছু করতে হবে, যেটা দিয়ে আমাকে উদাহরণ ক্রিয়েট করতে হবে যে এইটা কার্যকরী, এই পদ্ধতিটা কার্যকরী, বা এই চাষি ভালোভাবে করতে পারছেন, এই চাষি করতে পারছেন না, কি কারণে করতে পারছেন না, এরকম কিছু আমরা বলি এভিডেন্স ক্রিয়েট করতে হবে, যেটা ওইটাও একটা বলা যায় বিজ্ঞান ভিত্তিক উপায়ে গবেষণা করতে হবে। এটা করে সমস্ত চাষিগুলোকে না, যখন আমরা এটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, তখন ওই চাষিদের মধ্যে এই জ্ঞানটাকে প্রচার করতে হবে, এলাকা ভিত্তিক করতে হবে, এবং কার জন্য কোনটা প্রযোজ্য সেটা তুলে ধরতে হবে। এবং এইখানে আমাদের মৎস্য বিভাগের অত্যন্ত গুরুত্ব আছে, আরও যারা এনজিও আছেন বা যারাই কর্মী আছেন, তাদেরকে সহযোগিতা তাদের লাগবে। অর্থাৎ আমাদের যে মৎস্য চাষের যে জ্ঞান, এই জ্ঞানটা যাতে এটা গবেষণার মাধ্যমে আসতে পারে অথবা চাষির নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে আসতে পারে, সেগুলোকে সংগৃহীত করে এটার প্রপার ওয়েতে গাইডলাইন আকারে এবং এটা সম্পৃক্ত করতে হবে মানুষ ইয়াদের। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ছিলাম যে আপনি বলছিলেন যে মৎস্য অধিদপ্তরের অনেকগুলো নীতিমালা বা পলিসি অ্যাক্ট বিধিমালা রয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বিধিমালা দিয়ে কি চ্যালেঞ্জ মোকাবেলা করা যাচ্ছে কিনা, না গেলেই এই যে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে মৎস্য অধিদপ্তর কীভাবে মাঠ লেভেলে তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে এই সেফ অ্যাকোয়াকালচার প্র্যাকটিসকে বাস্তবায়ন করার জন্য, একটু যদি আমাদের খামারিদের উদ্দেশ্যে বলেন। জি, থেকে আপনি আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের যে সমস্ত নীতিমালা, বিধিমালা, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলো আসলে যথেষ্ট কিনা এবং মৎস্য অধিদপ্তর কিভাবে সেগুলো অ্যাড্রেস করছে, সেগুলো বাস্তবায়ন করছে দুইটা ডাইমেনশন। আমি বলবো যে আমাদের অনেক সমৃদ্ধ নীতিমালা রয়েছে, যেমন আমাদের ফিশ অ্যাক্ট রয়েছে, আপনার এটা অনেকবার সংশোধন হয়েছে, আপডেট করা হয়েছে, রেগুলার আপডেট করা হচ্ছে। আমি কয়েকটা আইনের কথা একটু আগে আপনাকে বললাম। আমাদের জাতীয় মৎস্য নীতিমালা রয়েছে, যেটা মৎস্য অধিদপ্তর ভেরি রিসেন্টলি এটা আপডেট করছে। মেরিন ফিশারিজ অ্যাক্ট হয়েছে, মেরিন ফিশারিজের রুলস হয়েছে। কাজে এখানে ডাইভার্সিফাইড রুলস এবং রেগুলেশনস কিন্তু আমাদের আছে। এখন আপনি যেটা বলেছেন যে কিভাবে মৎস্য অধিদপ্তর সেটা বাস্তবায়ন করছে, নীতিমালা কি চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট কিনা, হ্যাঁ আমি সেই উত্তরে আমি আসছি যে নীতিমালা তো আপনি থাকলে, কাগজে পত্রে থাকলে হবে না, আমাকে এটা মাঠে বাস্তবায়ন করে দেখাতে হবে। এখন একটা উদাহরণ দিই আপনাকে। এই যে চায়না দুয়ারি একটা জাল বাংলাদেশে আসছে, ভেরি রিসেন্টলি, কয়েক বছর যাবত আসছে, 3-4 বছর যাবত। এখন এইটা আসার পরে যখন মৎস্য অধিদপ্তর দেখলো যে এটা একটা বিধ্বংসী জাল, সে কিন্তু সাথে সাথে মৎস্য আইন সংশোধন করে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আমাদের যে উপজেলা অফিসার যারা রয়েছেন বা এসটিএম ফিশারি অফিসার যেখানে যেখানে আছে, ফিল্ড এসিস্ট্যান্ট আছে, তারা কিন্তু রাত দিন কাজ করছে, তারা কিন্তু বসে নাই। কিন্তু আমি মনে করি আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার যথেষ্ট না এই কাজ করার জন্য। আমাদের জনবলের যোগদান এখানে এডিশন প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আপনার রিসোর্স। আপনার যদি একটা পেট্রোল দেন, কোস্টাল এলাকাতে মনে করেন আপনি বেউন্দি জাল ধরবেন, একটা পেট্রোল দেন, তো একটা পেট্রোলে মৎস্য অধিদপ্তরের 6টা পেট্রোল ভেসেল কিনেছে বলে আমি জানি এই কিছুদিন আগে। তো একটা পেট্রোল ভেসেলে আপনার পার ঘন্টায় ফুয়েল লাগে 80 লিটার। তো আপনার এটার কষ্ট থেকে আসবে, তো সেই রিসোর্স আপনাকে কিন্তু জেনারেট করতে হবে। আমি খুব নির্দ্বিধায় বলবো, বাংলাদেশের যারা নীতি নির্ধারক, আমাদের কেন্দ্রীয় যারা পলিসি মেকার, যারা রিসোর্স বাংলাদেশে এলোকেট করেন, তাদের বুঝতে হবে যে বাংলাদেশের 1.25 কোটির মতো লোক এই পেশায় জড়িত। বাংলাদেশের জিডিপির একটা মাছ, শুধু ইলিশ মাছ
এইটা জিডিপির যোগান দিচ্ছে আপনার 1%। আমাদের কর্মসংস্থানের যে মানে সুযোগ, আমি বলবো এখনো ফিশারিজ একটা ভার্জিন সেক্টর, কাজে এখানে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ কিন্তু আমাদের নাই, এটা একটা বড় চ্যালেঞ্জ। মৎস্য অধিদপ্তরকে আপনি শুধু বললে হবে না, কাঁধে বন্দুক দিলে হবে না, সে গুলি লাগবে এবং তার মাঠে যাওয়ার জন্য রাস্তা লাগবে, তার ফুয়েল লাগবে, তাকে গাইডেন্স দিতে হবে প্রপার। এইটার যথেষ্ট অভাব এখনো রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসতে চাই ডক্টর বিনয় কুমার বর্মন আপনার কাছে। আমরা শুনছিলাম যে আমাদের মৎস্য চাষি প্লাস আমাদের যে এক্সটেনশন সার্ভিস প্রোভাইডার তারা দুজনেই AMR নিয়ে খুব শঙ্কিত বোধ করছেন। আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা এখন জানি ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল এফেক্ট আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রি, এবং গ্লোবালি এটা খুব, ক্লাইমেট চেঞ্জ এবং AMR দুইটাই গ্লোবালি খুবই ইম্পর্টেন্ট, অল দ্য সেক্টর ইনক্লুডিং অ্যানিম্যাল হেলথ, ফিশারি, সব ওয়ান হেলথ আসপেক্টে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই ক্লাইমেট চেঞ্জ এফেক্ট কীভাবে আমরা মোকাবেলা করতে পারি, এবং সেখানে IoT বেসড টেকনোলজি বা ICT বেসড টেকনোলজি কীভাবে উপকারে আসতে পারে এই দুইটাকে করার জন্য একটু যদি। ধন্যবাদ আপনাকে। তবে ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি জাস্ট আমার ডক্টর সৈয়দ আরিফ আজাদ উনি যে পয়েন্টটা বললেন যে চাষিরা কিভাবে এই সমাধান নিরাপদ মাছ তৈরির ব্যাপারে কতটুকু, একটা হলো যে উনি একটা বিষয় রাইটলি তুলে ধরেছেন যে এখানে চাষিদের সচেতনতা বাড়ানো বা এখানে প্রপার ইয়ার জন্য এটা দরকার আছে, যে প্রয়োজনীয় জনবল দরকার আছে। কিন্তু আমি তার সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যেহেতু আমাদের দেশে অনেক সংখ্যক চাষি, তো এটা শুধুমাত্র যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের মাধ্যমে হবে না। আমি মনে করি যে এখানে প্রাইভেট সেক্টর, এন্টারপ্রেনার এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তাদেরও আপনার এখানে রোল প্লে করতে হবে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে ইটস এ সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। এটা হলো একটা পয়েন্ট, আমি জাস্ট এডিশনাল ফর দ্যাট প্রিভিয়াস ওয়ান। দেন সেকেন্ড যে পয়েন্টটা আপনি বললেন যে আসলে AMR ইজ এ বিগ প্রবলেম, কামিং অ্যাজ এ বিগ প্রবলেম ইন দ্য ফিউচার ভেরি রিসেন্টলি, এবং তার সাথে ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যানাদার ওয়ান। তো ক্লাইমেট চেঞ্জ, AMR, these are the two major big factors in our aquaculture or any kind of aquatic production. তো এই জায়গাটাতে আমাদের যেটা মনে হয় যে এই এবং আরেকটা পরিসংখ্যান আমি রিসেন্টলি জানলাম যে যতটা না আপনার আমাদের এখন লোক মারা যাচ্ছে সারা পৃথিবীতে, যে আমরা সবচেয়ে মরণ ব্যাধি যেটা সেটাতে ক্যান্সারে, তার থেকেও বেশি সমস্যা কিন্তু ভবিষ্যতে হতে পারে AMR ভিত্তিক যেটা। তো সুতরাং ইটস এ ভয়াবহ একটা ব্যাপার, এবং এই জায়গাটাতে AMR-কে আমরা একইভাবে যদি আমরা এটাকে প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের জ্ঞানের দরকার আছে যে এটা কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, এবং কি পদ্ধতিতে এখানে আমরা ব্যবস্থা নিলে এটাকে এখন থেকে পদক্ষেপ নিতে পারি। এই হলো একটা পয়েন্ট। অ্যান্ড দেন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা যেটা, সেটা হলো যে আমাদের ক্লাইমেট অ্যাডাপ্টেশন, তারপর হলো ক্লাইমেট ইনফরমেশন সার্ভিস, ইতিমধ্যে ওয়ালফিশ অনেকগুলো কাজ করছেন। আমরা মনে করি এই ক্ষেত্রেও একটা ক্লাইমেট অ্যাডভাইজারি সার্ভিস, এবং তার সাথে IoT বেসড টেকনোলজি আমরা যদি সম্পৃক্ত করতে পারি, আমাদের এই যে সমস্যা এটা অনেক অংশেই আমরা দূর করতে পারবো বলে মনে করি। এটার সাথে একটু আমি জানতে চাই যে অনেকেই আমরা ধারণা করি যে IoT বেসড টেকনোলজি যদি আমরা ইউজ করি তাহলে কি কস্ট বেড়ে যায় কিনা, সেক্ষেত্রে প্রোডাক্টের কস্ট, সেই বিষয়টা এখনো চ্যালেঞ্জ, এবং আমরা কিছু অনেকের সাথে আলাপ করছি, এটা এখনো ইটস এ হিউজলি কস্টেড টেকনোলজি, কিন্তু ইন ফিউচার উই নিড টু ওয়ার্ক অন ইট। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসতে চাই ডক্টর সৈয়দ আরিফ আজাদ আপনার কাছে। আপনি বলছিলেন যে ইলিশ এবং চিংড়ি, আমি একটু আসতে চাই যে অ্যাকোয়াকালচার এক্সপোর্ট সেক্টরের বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট সম্পর্কে আপনি অল্প কথা একটু আমাদের বলবেন, আমরা একদম শেষের দিকে চলে আসছি প্রায়। ধন্যবাদ। আসলে আপনি একটা বিশাল বড় মানে সেক্টর উত্থাপন করেছেন, খুবই স্বল্প কথা উত্তর দেওয়া ভেরি ডিফিকাল্ট। আমি একটু ছোট করে বলার চেষ্টা করি। দেখেন, নিরাপদতা কিভাবে আপনি শুরু করবেন। চিংড়ি, যদি আপনি চিংড়ির কথা বলেছেন, চিংড়ি আমাদের দেশের যে মনোডন প্রজাতির চিংড়ি, এটার ব্রুড এখনো বঙ্গোপসাগর থেকে ধরা হয়। আচ্ছা, এখন আপনি একটা ব্রুড ধরে নিয়ে আসলেন, সেই ব্রুডের মধ্যে আপনার ভাইরাস আছে কিনা আমি যদি ডিটেক্ট না করি এখান থেকে পোস্ট লার্ভি তৈরি করি, সেই পোস্ট লার্ভি আমার খামারে চলে যায়, তাহলে ডাইরেক্ট কিন্তু কন্টামিনেশন সেখানে চলে গেছে। তার মানে হচ্ছে কি, আপনি যিনি এন্টারপ্রেনার, আইনে কিন্তু আছে, হি হ্যাজ টু এনশিওর দ্য প্রোটোকল ইজ মেনটেইনড। তাকেই দেখতে হবে টেস্ট করে যে এখানে আসলে ভাইরাস মুক্ত কিনা। জাস্ট একটা উদাহরণ বললাম। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমি আগেই বলেছি যে আমাদের অনেকগুলা
কোড অফ কন্ডাক্ট আছে মাছ চাষের জন্য, কোড অফ প্র্যাকটিস বা কোড অফ হ্যাঁ, কন্ডাক্ট। আপনার ফার্মের বায়োসিকিউরিটি আপনি মেনটেন করছেন কিনা, আপনার এই প্রোডাক্ট ট্রেসেবল কিনা। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, আপনার যদি ট্রেসেবিলিটি না থাকে তাহলে বায়ার আপনার কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আমাদের পেপার বেসড ট্রেসেবিলিটি আছে। আমার জানা মতে প্রাইভেট সেক্টরে খুব ক্ষুদ্র আকারে ই ট্রেসেবিলিটি ডেভেলপ করার চেষ্টা করছে। এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করা, ট্রেসেবিলিটি এনশিওর করা, এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যেটা এই ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি ঢুকতে চান, এবং মনিটরিং রেসিডিউ কন্ট্রোল প্ল্যান, যেটা ডফের কিন্তু আছে, একটা রেসিডিউ কন্ট্রোল প্ল্যান আছে। 1400-1500 মতো খামার তারা প্রত্যেক বছর তারা মনিটর করে রেসিডিউ তারা দেখে যে আসলে রেসিডিউ আছে কি নাই। তো এই জিনিসগুলোকে শক্তিশালী করা, এবং ডক্টর বিনয় সত্যিকার অর্থেই বলেছেন যে এখানে আমাদের প্রাইভেট সেক্টর এখন অনেক শক্তিশালী, অনেক বড় বড় সংগঠন আছে, হ্যাচারি অ্যাসোসিয়েশন আছে, শ্যাব আছে, আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে, ফুয়াব আছে। এই তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে যদি আমরা একসাথে এই জিনিসগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে পরে আপনি আরেকটা কথা বলি, আপনার লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট আপনার একভাবে বিবেচনা করলে কিন্তু হবে না। সেই জন্য আপনি এক্সপোর্ট মার্কেটে এক্সপোর্ট লাইনে যেতে হলে আপনাকে এই রেজিস্ট্রেশন করতে হবে। ফার্মগুলোকে ধরুন 2% খামার আছে আমাদের, 26 লক্ষ পুকুর, সবগুলো তো আমার দরকার নেই। আমি 2% পুকুর যদি রেজিস্ট্রেশন করি, তার কোডিং সিস্টেম করি, তাকে ট্রেসেবল করি, তাহলে সাদা মাছও আপনি এক্সপোর্ট লাইনে নিয়ে যেতে পারবেন। কাজে এইভাবে কিন্তু আপনাকে আসলে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমি আবার আসতে চাই ডক্টর বিনয় কুমার বর্মন আপনার কাছে। আপনি বলছিলেন যে এই যে খামারিদের মধ্যে পাইলট বেসিসে তাদের মধ্যে একটা এক্সাম্পল তৈরি করা, মানে গুড ফার্মার বা গুড প্র্যাকটিস তৈরি করা। আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন মাঠ লেভেলে, আপনার কি মনে হয় যে খামারিরা কি আসলে এটা দিয়ে তারা মানে ইন্সপায়ার হচ্ছে কিনা, যে তার প্রতিবেশী খামারে যদি ভালো একটা মাছ উৎপাদন করে সেটা দেখে সে কতটা ইন্সপায়ার হচ্ছে, এবং আগামী 5 বছর বা আগামী দশকের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা হতে পারে যে সকল স্টেকহোল্ডারদের কি করলে পরে আমরা আরো নিরাপদ মাছ উৎপাদনে আমরা সক্ষমতা অর্জন করতে পারবো? একটু সংক্ষেপে। প্রথম বিষয়টা হচ্ছে যে ধন্যবাদ, যে প্রথম হলো যে আজকে যে মাছ চাষে বা মাছ চাষের মাধ্যমে যে মাছের উৎপাদন বাংলাদেশে পৃথিবীর ভেতরে অবস্থান করেছে, এটা একটা বিরাট সাকসেস, এবং এই সাকসেস চাষিদের মাধ্যমেই হয়েছে। আমি অবশ্যই অন্য যারা এটার সাথে সম্পৃক্ত ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গবেষণা প্রতিষ্ঠান বা অন্যান্য সবার অবদানকেই মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ ফার্মার যাদের অবদানকে সবচেয়ে গুরুত্ব আরোপ করা দরকার। 2 নম্বর যেটা মনে করি যে চাষিরাই পারবে ইন দ্য ফিউচার এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল মানে ইমপ্রুভ করতে। এখানে আমার যেটা একটা পয়েন্ট আমি বলতে চাই, হাইলাইট করতে চাই, যে আসলে মাছ চাষে তারা যে এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের খারাপ প্র্যাকটিসগুলো ব্যবহার করেন, এটা কিন্তু বাধ্য হয়ে করেন। কারণ তারা যখন দেখেন যে তাদের লাভজনক ভিত্তিক মাছ চাষ হচ্ছে না, তখন কিন্তু এই বিভিন্ন ধরনের ব্যাড প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিসগুলোকে বেশি করে অল্টারনেটিভ হিসেবে নেওয়ার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য হলো যে কিভাবে তারা অনেক বেশি উৎপাদন এবং আয় করতে পারেন। কিন্তু আমরা যদি এই জায়গাটাতে অনেক বেশি আকারে সিস্টেমেটিক আকারে যদি গবেষণা এবং আমাদের যে সকল মিলে যদি আমরা কর্মকাণ্ড করতে পারি, যে এটা না করেও আপনি অনেক ভালো উৎপাদন করতে পারেন, অনেক বেশি লাভবান হতে পারেন, তাহলে কিন্তু লোকজন কেউ শখ করে আপনার খারাপ প্র্যাকটিস করবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলি। শেষ প্রশ্ন, আপনি একটু নিরাপদ মৎস্য চাষে মানে খামারি এবং ভোক্তার কি করণীয় অল্প কথা একটু বলে দিবেন, তারপরে এটা দিয়ে আমরা শেষ করবো আজকে। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে খামারিদের পক্ষে জন্য আমার যেটা বার্তা সেটা হলো যে আপনারা অনেক অর্জন করেছেন। সামনের দিনগুলোতে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ইতিমধ্যেই পড়েছি, যে আমরা যদি খাদ্যটা যদি নিরাপদ না হয় আমাদের ফিউচার জেনারেশনের জন্য, তাহলে আমাদের জন্য না, নেক্সট জেনারেশনের জন্য এটা খুবই ভয়াবহ একটা দিক। সুতরাং আপনারা যেভাবে উন্নয়ন করেছেন মাছ চাষের জন্য, ঠিক একইভাবে আপনাদের আসলে কন্ট্রিবিউশন লাগবে, আমরা সম্মিলিত কন্ট্রিবিউশন লাগবে এই নিরাপদ মাছ তৈরি করার জন্য। এটা একটা মেসেজ। ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই সেম জিনিস, যে নিরাপদ খামারি এবং ভোক্তা দুজনের জন্য নিরাপদ মৎস্য চাষে আপনার পক্ষ থেকে কি মেসেজ দেওয়া যেতে পারে একটু আজকের অনুষ্ঠানের উপর? খুবই পরিষ্কার 2টা মেসেজ আমি দিতে চাই। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমার মেয়াদে মাঝামাঝি সময়ে আমরা একটা রিসার্চ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য কয়েকজন গবেষক নিয়ে, বিএফআরআই হচ্ছিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা হচ্ছিলেন খুলনা অঞ্চলে অনেকগুলো ফার্মে, এই চিংড়ির ফার্মে, গোলদা ফার্মে। সেখানে আমরা একটা ভয়াবহ চিত্র পেয়েছিলাম যে 26 ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে।
এখন চাষি ভাইদের আমি বলবো যে আপনি লাভ চান ভালো কথা, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এটা যদি এই প্রোডাক্ট যদি আপনার শরীরে যায়, ভবিষ্যতে আপনি তো ইনজেকশন দিলে ট্যাবলেট দিলে আপনার কিন্তু রোগ ভালো হবে না। এটা ভাই আপনি মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে আপনার করণীয়, এবং আমি শুরুতে আমি বলেছিলাম যে দেখেন আমার এতগুলো ভালো ভালো আইন আছে, সেই আইনগুলা যে প্রাইভেট সেক্টরকে আপনি অনেক পরামর্শ দিতে পারেন, কিন্তু এনফোর্সমেন্টের বিষয়টা, এই যে নিরাপদ খাদ্য উৎপাদনের যে প্রসেসটা মেনটেন করা, এখানে যদি আপনার এই যে এমন একটা গুদামে খাদ্য আপনি সংরক্ষণ করলেন যেখানে ফাঙ্গাস গ্রো করে ফেললো, সেই ফাঙ্গাস গ্রোথ করা ফিড আপনি মাছকে খাওয়ালেন, এই এনফোর্সমেন্ট কিন্তু গভর্নমেন্টকেই আপনাকে করতে হবে। কাজে একটা মেসেজ হচ্ছে প্রাইভেট সেক্টরকে বুঝতে হবে যে আমি ক্ষতিটা করছি, আসলে আমার নিজের ক্ষতি হয়ে যাচ্ছে কিনা এটা বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করেন। আর গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরের কাজ হচ্ছে যতটুকু সম্ভব আমাকে এনফোর্সমেন্টে যেতে হবে, কমপ্লায়েন্সে যেতে হবে, তাহলে আপনার এই সেফটিটা এনশিওর করা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।